হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের টি20 সিরিজ চলছে, জানো। টি20 সিরিজের আজকে ক্লাস 12 এর ফার্স্ট অঙ্ক দেখো। 221 কি বলছে? 221 বলেছে একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালানোয় ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম শব্দ শোনার 11 মিনিট পরে দ্বিতীয় শব্দ শুনতে পেল। ট্রেনের গতিবেগ কত? এখানে বলেছে শব্দের গতিবেগ 330 মিটার পার সেকেন্ড। আচ্ছা, অঙ্কটা যদি তোমরা ইমাজিনেশন পাওয়ার যদি তোমার ঠিকঠাক থাকে, টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, এই এই বুলেটের যে অঙ্কগুলো আছে, বুলেট বেসিক্যালি কি, বুলেট চালানো হচ্ছে মানে সাউন্ড ক্রিয়েট করা হচ্ছে, সাউন্ড ট্রাভেল করছে, সাউন্ডের সাথে সমস্ত গল্প। মানুষের এটা ধারণা থাকে যে বুলেট কোথায় চলে গেল। যাকে যেটা বলতে চাইছিলাম, যে তোমার ইমাজিনেশন যদি ঠিক থাকে তাহলে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক খুব সহজ। ঠিক আছে, তুমি ধরে নিতে পারবে, অঙ্ক করে নিতে পারবে। যদি ইমাজিনেশনের জায়গাটাতে, কনসেপশনের জায়গাটাতে গন্ডগোল হয় তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুব কঠিন অঙ্ক। ঠিক আছে, অঙ্ক 30 সেকেন্ডের অঙ্ক, অঙ্ক করতে সময় লাগবে 30 সেকেন্ড, বাট অঙ্ক খুব খুব কনসেপশন খুব জটিল। ঠিক আছে, আচ্ছা একবার দেখো, বোঝার চেষ্টা করো, আমি চেষ্টা করছি যথাসাধ্যভাবে এই জিনিসটাকে এক্সপ্লেন করার। বলেছে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালানো হচ্ছে। বন্দুক চালানোর জন্য বেসিক্যালি তৈরি কি হচ্ছে, সাউন্ড ক্রিয়েট হচ্ছে। এইখানে ধরো সাউন্ড ক্রিয়েট হচ্ছে, এই সাউন্ড ক্রিয়েটের যে জায়গাটা আছে সেখানে প্রত্যেক 11 মিনিট 45 সেকেন্ড বাদে বাদে বন্দুক চালানো হচ্ছে, অর্থাৎ প্রত্যেক 11 মিনিট 45 সেকেন্ড বাদে বাদে একটা করে সাউন্ড ক্রিয়েট করা হচ্ছে। কোনো একটা লোক ধরো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সে এখানে যদি অনন্তকাল ধরে দাঁড়িয়ে থাকে তাহলে প্রত্যেক 11 মিনিট 45 সেকেন্ড বাদে বাদে শব্দ এখানে পাবে। বোঝা গেছে? ভালো মতন ভাবে বুঝবে, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। ঠিক আছে, এই লোকটা এখানে যদি দাঁড়িয়ে থাকে এবং প্রত্যেক 11 মিনিট 45 সেকেন্ড বাদে বাদে একটা করে যদি সাউন্ড ক্রিয়েট করা হয়, বুলেট ফায়ার হচ্ছে মানে সাউন্ড ক্রিয়েট হচ্ছে, তাহলে প্রত্যেক 11 মিনিট 45 সেকেন্ড বাদে বাদে এই লোকটা এখানে সাউন্ড পাওয়ার কথা। সে কোনো একটা সাউন্ড পেলো, কোনো একটা সময়ে সাউন্ড পাওয়ার পরে সে এখন রওনা দিয়ে দিল এই দিকে, বুলেটের দিকে ট্রেনে করে যাচ্ছে, মানে সাউন্ড যেখানে ক্রিয়েট হচ্ছে সেই দিকে যাচ্ছে ট্রেনে করে। যাওয়ার পথে সে 11 মিনিট বাদে এইখানটাতে সাউন্ড পেল। এখানে বলে দিয়েছে যে 11 মিনিট বাদে, দেখো প্রথম শব্দ শোনার 11 মিনিট পরে দ্বিতীয় শব্দ শুনতে পেল। আচ্ছা তুমি আমায় বলো, এই মানুষটার যদি এখানেই দাঁড়িয়ে থাকতো তাহলে এখান থেকে এখানে সাউন্ড আসতে তার 11 মিনিট 45 সেকেন্ড সময়ই লাগতো। এই লোকটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ট্রেনে করে চলে এসছে এবং কত মিনিট বাদে সময় পাচ্ছে, মানে সাউন্ড পাচ্ছে? 11 মিনিট বাদে সময় পাচ্ছে। সুতরাং এই লোকটা এখান থেকে এখানে ট্রাভেল করতে কি তার 11 মিনিট সময় লাগলো? এই লোকটা এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত তার আসতে সময় কতটা লাগলো? 11 মিনিট। তাহলে সাউন্ডের এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত ট্রাভেল করতে কত সময় লেগেছে? 11 মিনিট। বুঝতে পারছো কি এই জায়গাটা? দেখো, লোকটা ট্রাভেল করছে কত মিনিটে? 11 মিনিট। সে দেখলো 11 মিনিট বাদে সে এখানে সাউন্ড পাচ্ছে, তাহলে সাউন্ডও তো এইটুকুটা 11 মিনিটে ট্রাভেল করেছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। বোঝা গেছে? বুঝতে পেরেছো? এই লোকটা এখানে যদি দাঁড়িয়ে থাকতো, এইখানটাতে যদি দাঁড়িয়ে থাকতো, সাউন্ডের এখান থেকে এখানে আসতে সময় লাগতো 11 মিনিট 45 সেকেন্ড, অর্থাৎ এই লোকটা প্রত্যেক 11 মিনিট 45 সেকেন্ড বাদে বাদে এখানে সাউন্ড পেত। কিন্তু এই লোকটা এইদিকে যাওয়ার জন্য সে কত মিনিট বাদে সময় পাচ্ছে? 11 মিনিট, অর্থাৎ সাউন্ডের দিকে যাচ্ছে 11 মিনিট বাদে। তাহলে এই লোকটা ঘড়িকে কি দেখবে যে 11 মিনিট আমি হাঁটলাম, 11 মিনিট বাদে আমি সাউন্ড পেলাম। সুতরাং 11 মিনিট আসতে, এই এই লোকটার এতটুকু জায়গা আসতে সময় কতটা লাগছে? 11 মিনিট। আর সাউন্ড এখান থেকে এতটা কত সময় এসছে? 11 মিনিটই এসছে। সাউন্ডের বাকি যে জায়গাটা আছে, এই যে জায়গাটা, এইটুকুটা, এই রাস্তাটুকুটা সাউন্ডে ট্রাভেল করতে আর কত সময় লাগার কথা? 45 সেকেন্ড। কারণ সাউন্ড তো 11 মিনিট 45 সেকেন্ডে ওটা কভার করে দেয়, সাউন্ড অলরেডি 11 মিনিট ট্রাভেল করে নিয়েছে অতটুকুটা। তাহলে বাকি টুকুটা এখানে 45 সেকেন্ড সময় লাগে না? এইটুকুটা কভার করার জন্য সাউন্ডের 45 সেকেন্ড সময় লাগার কথা। বোঝা গেছে? দেখা যাচ্ছে এই জায়গাটা? ওকে, তাহলে এবারে দেখো, এইটুকুটার ডিস্টেন্স হয়ে গেল কনস্ট্যান্ট। আমরা কি জানি? আমাদের সূত্র তো একটাই, ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইনটু টাইম। আচ্ছা, ডিস্টেন্স হয়ে গেছে কনস্ট্যান্ট,
ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে স্পিড আর টাইম ভাইস অ্যান্ড ভার্সা উল্টা উল্টি চলে, যেটাকে আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক বলি ভালো ভাষায়। তাহলে খেয়াল করে দেখো তো, যেইটুকুটা মানুষ বা ট্রেনে করে আসতে সময় লাগছে 11 মিনিট, সেই সময়টা সাউন্ডের কতটা সময় লাগছে? 45 সেকেন্ড। বোঝা গেছে? দেখো এবার স্পিডের আমরা বানাচ্ছি রেশিও। স্পিডের বানাচ্ছি রেশিও কার কার? এই যে হচ্ছে ট্রেনের, আর এই হচ্ছে তোমার সাউন্ডের। ঠিক আছে, ট্রেনের কতটা সময় লাগছে? ট্রেনের লাগছে 11 মিনিট, 11 মিনিটকে সেকেন্ড করবার জন্য 60 দিয়ে গুণ। আর সাউন্ডের কত সময় লাগছে? 45 সেকেন্ড। ওই একই ডিস্টেন্স ট্রাভেল করবার জন্য সাউন্ডের সময় লাগছে 45 সেকেন্ড। সরি, এটা স্পিডের রেশিও নয়, টাইমের রেশিও। ঠিক আছে, টাইমের রেশিও। তাহলে টাইমের রেশিও কি লাগছে? 11 মিনিট লাগছে ট্রেনের, সাউন্ডে লাগছে 45 সেকেন্ড। এবারে যদি আমি কাটাকুটি করি, ঠিক আছে, 15 দিয়ে কাটে, 4 15 60, 3 15 45। আর কিছু কাটছে না? কাটছে না। তাহলে 4 11 44 ইস্টু 3 এর রেশিও। স্পিডের রেশিও কি হবে? স্পিডের রেশিও তার মানে দাঁড়াচ্ছে 3:44। উল্টা উল্টি রেশিও চলে, তোমরা জানো। এবার স্পিড এখানে কি বলেছে? বলেছে শব্দের গতিবেগ 330 মিটার পার সেকেন্ড। এই দেখো, যেটা কিনা 44 মিটার পার সেকেন্ডে দেখাচ্ছে এখানে, বা 44 ইউনিট যেটা দেখাচ্ছে স্পিড, সেটা ওখানে কত বলেছে? 330 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি এখন লিখবো এই 44 ইউনিটের ভ্যালু কত? 44 ইউনিটের ভ্যালু 330 মিটার পার সেকেন্ড। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 330 ডিভাইডেড বাই 44। আর আমাকে ট্রেনের স্পিড বার করতে বলেছে। ঠিক আছে, ট্রেনের গতিবেগ কত? ট্রেন যদি স্পিড 3 ইউনিট হয়, 3 ইউনিটের ভ্যালু কত দাঁড়াচ্ছে? 330 ডিভাইডেড বাই 44 ইন্টু একটা 3 হবে। 11 দিয়ে কাটাকুটি যায়, দেখো 4 11 44, 3 11 33, 30। আচ্ছা, 30 ইন্টু 3 ডিভাইডেড বাই 4 এত মিটার পার সেকেন্ড। 30 ইন্টু 3 ডিভাইডেড বাই 4 এত মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড থেকে আমাকে কিলোমিটার পার আওয়ারে যেতে হবে। কেন? কারণ আনসারগুলো সব কিলোমিটার পার আওয়ারে আছে। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য 5/18 গুণ করতে হয়। তাহলে এখানে কত গুণ করব? 18/5 হয়ে যাবে গুণ। ঠিক আছে, 5 দিয়ে কাটে, এখানে 5 6 30। দেখো 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 2 3 দুগুণে 6, 3 3 9, 9 9 81। 81 কিলোমিটার পার আওয়ার, এইটা হচ্ছে তোমার আনসার, অপশন সি। প্রথম অঙ্কটাই একটু তাগড়া অঙ্ক হয়ে গেছে। আমি বলেই দিয়েছিলাম T20 সিরিজ আমরা অলরেডি 11খানা ক্লাস করে নিয়েছি। এখন এমন একটা লেভেলে আমরা T20 সিরিজকে নিয়ে এসেছি, বা নিয়ে চলে এসেছি, বা চলে এসেছে, যে এখান থেকে যেগুলো অঙ্ক হবে সেগুলো একদম ফাটাফাটি অঙ্ক। ঠিক আছে, দেখো কনসেপশন খুব সহজ যদি ভালো মতন করে বুঝতে পারো। এতটুকুই অঙ্ক, যেটা ট্রেন সময় নিচ্ছে 11 মিনিট, সেটা সাউন্ড সময় নিচ্ছে 45 সেকেন্ড। স্পিড উল্টা উল্টি চলে, টাইম আর স্পিড উল্টা উল্টি চলে, রেশিও এখানে পেয়ে গেছি। ওখান থেকে আমার বেরিয়ে গেছে 81 কিলোমিটার পার আওয়ার। আশা করি বোঝা গেছে, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার 22-এর অঙ্কটা দেখো। 22-এর অঙ্ক বলে কোনো একটি সংখ্যার 1/5 তার 1/4 অপেক্ষা 30 কম, সংখ্যাটি কত? আচ্ছা, 1/5 আর 1/4 ব্যাপারটা আগে বুঝে নাও। আমি জানি না সংখ্যা কত। সংখ্যাকে যদি আমি এক্স ধরে নিই, তাহলে তার 1/5 মানে কত? x/5। আর 1/4 মানে কত? 1/4 মানে হচ্ছে কি x/4। এই দুটোর ডিফারেন্স বলেছে 30। আচ্ছা, আমি কাকে থেকে কাকে মাইনাস করব? যদি কম দিয়ে ভাগ করি তাহলে এটা বড় আনসার হবে, যদি বেশি দিয়ে ভাগ করি তাহলে এটা ছোট আনসার হবে। তো বড়টা থেকে ছোটটা মাইনাস। ঠিক আছে, আচ্ছা 4 5 কত? 4 5 20, 5x এখানে আসবে, আর এখানে 4 5 20, 4x এখানে আসবে, ইকুয়ালস টু কত? 30। তাহলে x এর ভ্যালু 30 ইন্টু 20 মানে 600। ঠিক আছে, x এর ভ্যালু 600, দ্যাট ইজ সি উইল বি দ্য কারেক্ট আনসার। তো দেখো 223 কি বলেছে? চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল? 20% চিনির মূল্য কমে গেছে। তোমরা জানো এক্সপেন্ডিচার কিসের উপরে নির্ভর করছে? কোনো একটা জিনিসের প্রাইস আর কোনো একটা জিনিসের কোয়ান্টিটি, এই দুটোর গুণফলের উপরে। পকেট থেকে কত টাকা বেরোচ্ছে, দ্যাট ইজ দ্য এক্সপেন্ডিচার ইকুয়ালস টু প্রাইস ইন্টু কোয়ান্টিটি। এখানে কি বলেছে? 20% চিনির দাম কমে গেছে। প্রাইস দেখো, এখানে যদি এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট থাকে তাহলে প্রাইস আর কোয়ান্টিটি উল্টা উল্টি চলে। তোমরা জানো
এখানে এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট আছে বলে দিয়েছে। 20%-এর ভ্যালু কত? 20%-এর ভ্যালু 1/5। এগুলো আর এক্সপ্লেন করার কোনো জায়গা নেই। আচ্ছা, প্রাইসের ইনিশিয়াল, প্রাইসের ফাইনাল। 5 থেকে চিনির মূল্য কত হয়েছে? কমে 4 ইউনিট। তাহলে কোয়ান্টিটি কি হবে? কোয়ান্টিটি 4 থেকে বেড়ে হয়ে গেল 5 ইউনিট। কোয়ান্টিটি কত ইউনিট বেড়েছে? ইউনিটে 1 ইউনিট বেড়েছে। এই 1 ইউনিটের ভ্যালু বলেছে 5 কেজি। এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 5 কেজি। ঠিক আছে, তাহলে আগে কত পাওয়া যেত? 4 × 5 কেজি মানে 4 × 5 = 20 কেজি। আর এখন কতটা পাওয়া যাচ্ছে? 5 × 5 কেজি মানে 25 কেজি। কি জানতে চেয়েছে? পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল? আচ্ছা, কত টাকা খরচ করা হতো? 600 টাকা। আগেও 600 টাকা খরচ করা হতো, এখনো 600 টাকা খরচ করা হচ্ছে। 20 কেজির জন্য আগে কত টাকা খরচ করা হতো? 600 টাকা। তাহলে 1 কেজির দাম কত টাকা হবে? 30 টাকা। 30 টাকা। এখন যদি দাম জানতে চাইতো তাহলে 25 কেজির দাম লিখতাম 600, 1 কেজির দাম কত বেরিয়ে চলে আসতো? অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, 224 দেখো। 224 কি বলেছে? দুটি সংখ্যার গসাগু 15 এবং লসাগু কত? 180। এই সংখ্যা দুটির যোগফল 105 হলে সংখ্যা দুটি কি কি? আচ্ছা, অপশনের থ্রু করা সব থেকে বেটার। কোন দুটো নম্বর আছে, সেই দুটো নম্বরের যোগফল সমষ্টি কত বলেছে? 105। তুমি খেয়াল করে দেখো, 30, 75 সবই 105, 35, 70 105, 45, 60 105, 40 আর 65 105। 105ই হবে সব ফল। কিন্তু আমাকে লসাগু আর গসাগু টেস্ট করতে হবে। তোমাদের যদি একটা কমন সেন্স থাকে মোটামুটি এতদিন অঙ্ক করে, তাহলে 45 আর 60-এর লসাগু দেখো তুমি পেয়ে যাবে 180, যোগফল 105 হয়ে যাচ্ছে। এদের গসাগু যদি আমরা বার করি তাহলে গসাগু হচ্ছে গিয়ে তোমার 15। তার মানে এটাই তো হবে আনসার। অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার, 224। নেক্সট দেখো, বলেছে একটি ফুড স্টলে চা, কফি ও জুস বিক্রির অনুপাত 4:7:9। যদি বিক্রির পরিমাণ যথাক্রমে 30%, 20% এবং 40% বৃদ্ধি পায়, তাহলে বিক্রির নতুন অনুপাত কত? আগে বিক্রি কত হচ্ছিল? বিক্রির অনুপাত কত ছিল? 4:7:9। কিসের এটা? চা, কফি। এই যে টি আছে, এটা কফি আছে, আর এইটা আছে হচ্ছে তোমার জুস। এদের অনুপাত দেওয়া আছে 4:7:9। এখন এটা বেড়েছে 30%, ঠিক আছে, এটা বেড়েছে 20%, আর এটা বেড়েছে 40%। তোমরা যদি পয়েন্টে ক্যালকুলেশন করতে পারো তাহলে আমি পয়েন্টেই ক্যালকুলেশন করাবো। একবার দেখো তো, 4-এর 30% মানে 1.2। 4-এর 30% মানে বুঝতে পারছো? 30/100, 0 আর তো কিছু কাটে না। 3 4 12, 12/10 মানে 1.2। 30% মানে কতটা বৃদ্ধি পেল? 1.2 বৃদ্ধি পেল। 4 ছিল, 1.2 বৃদ্ধি পেল মানে কত হলো? 5.2। স্যার যদি পয়েন্টে অসুবিধা হয় তাহলে এখানে কি করবে? 0 বসাবে। 400, 700, 900 এরকম করবে, তার উপরে ক্যালকুলেশন করবে, 120 আসবে এখানে। 4-এর 30% মানে 400, 30% মানে 120 আসবে। আমি পয়েন্টে ক্যালকুলেশন করছি, আশা করি তোমরা এরকম জায়গায় আশা করি চলে এসছো যে পয়েন্টের ক্যালকুলেশন তোমাদের খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, 7-এর 20% মানে 1.4। 7 দুগুণ 14, 1.4। 7-এর সাথে 1.4 মানে কত? 8.4 দাঁড়ালো। বোঝা গেছে? 9-এর 40% মানে 3.6। 4 9 36। তো 9 + 3.6, 9 3 12, 12.6। এবার রেশিও করার জন্য সবার আগে পয়েন্টগুলোকে তুললাম, তাহলে রেশিও কি দাঁড়াবে? 52:84:126। আমার মনে হয় কাটাকুটি 2 দিয়ে যাবে, তার বেশি কিছু যাচ্ছে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, 26 দুগুণে 52, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 42 দুগুণে 84, 26 42 আর 63 মনে হচ্ছে। 2 এটা 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 26 42 আর 63। আর কিছু আনসার আর কাটাকুটি যাবে না। অপশন এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট 226 দেখো, বলেছে 70 টাকা প্রতি লিটার দরের 15 লিটার পেট্রোলের সঙ্গে 40 টাকা প্রতি লিটার দরের কি পরিমাণ কেরোসিন মিশ্রিত করলে 60 টাকা প্রতি লিটার দরে বিক্রি করলে 20% লাভ হবে? আচ্ছা, যখনই আমরা এইগুলোর উপরে এই যে এখানে যখন অ্যালিগেশন অ্যাপ্লাই করব, অ্যালিগেশন কি করে বুঝলাম? এক তো আমি বলেই দিয়েছিলাম অ্যালিগেশন সেখানে তোমার অ্যাপ্লাই করার কথা ভাববে যেখানে যেখানে মিক্সচারের কনসেপ্ট আছে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে পেট্রোলের সঙ্গে এখানে কেরোসিন মিক্স করা হচ্ছে, দিয়ে বিক্রি করছে 60 টাকা করে এবং 20% লাভ হচ্ছে। সব সময় এখানে যখন অ্যালিগেশন আমি অ্যাপ্লাই করব, অ্যালিগেশনটা অ্যাপ্লাই হবে কার উপরে? সিপির উপরে। এবার সিপির উপরে যদি অ্যালিগেশন অ্যাপ্লাই হয়, প্রত্যেকটার সিপি আছে কিনা এটা আমাকে দেখতে হবে। পেট্রোলের লিটার কত? পেট্রোল এখানে আছে, সেটা লিটার হচ্ছে 70 টাকা। কেরোসিন এখানে আছে, ঠিক আছে,
সেটার লিটার বলেছে 40 টাকা প্রতি লিটার, এটা 70 টাকা প্রতি লিটার, 40 টাকা প্রতি লিটার মিশ্রিত করে বিক্রি করা হচ্ছে, 60 টাকা করে বিক্রি করা হচ্ছে এবং সেটার জন্য 20% লাভ হয়েছে। খেয়াল করে দেখবে আমি কিন্তু এখানে মিক্সচারের ভ্যালু 60 লিখবো না, কেন? কারণ এগুলো সব সিপি লেখা হয়েছে এবং সিপির ওপরই অ্যালিগেশনটা অ্যাপ্লাই হয়। এটা কিন্তু 60 টাকা যেটা আছে সেটা কিন্তু সিপি নয়, 60 টাকা যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে এসপি। কেমন করে বুঝলাম? এই তো এখানে বলে দিয়েছে মিশ্রিত করলে 60 টাকা প্রতি লিটার দরে বিক্রয় করলে, এই দেখো 60 টাকাটা বিক্রয় মূল্য, 20% লাভ হয়েছে, লাভ হয়ে 60 টাকা। আমি মুখেই হিসাব করে দিতে পারবো, তোমরা আশা করি বুঝতে পারবে, না হলে আমি বলে দিচ্ছি 20% মানে কত? 1/5 মানে 5 জিনিস 6 বিক্রি হচ্ছে, 6 ভ্যালু 60 অর্থাৎ 5 ভ্যালু 50 টাকা, এই যে 50 টাকা মুখে করলাম, একবার বুঝিয়ে দিচ্ছি দেখো। 20% মানে কত? 1/5 অর্থাৎ সিপি আর এসপি রেশিও যেটা হবে, সিপি 5 ইউনিট হলে লাভ হলে 6 ইউনিট, 6 ইউনিটের ভ্যালু ওরা 60 টাকা বলেছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 10, 5 ইউনিটের ভ্যালু 5 10 50 টাকা। এটাই আমি এখানে একবারে বসিয়ে দিয়েছি, মুখে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? এবার আমি অ্যালিগেশন অ্যাপ্লাই করব। অ্যালিগেশনে তোমাকে বলেছিলাম একটা মিড ভ্যালু থাকতে হবে, একটা বড় থাকতে হবে, একটা ছোট থাকতে হবে। 70 থেকে 50 বাদ দিলে 20, 50 থেকে 40 বাদ দিলে কত? 10। 1:2 এর রেশিও আসলো। 1:2 এর রেশিও কিসের এলো? ইন হুইচ রেশিও পেট্রোল অ্যান্ড কেরোসিন ওয়্যার মিক্সড, পেট্রোল আর কেরোসিনকে কোন রেশিওতে মিক্স করা হয়েছে সেই রেশিও বেরিয়েছে। অর্থাৎ এখানে 15 লিটার পেট্রোলের সঙ্গে 40 টাকা প্রতি লিটারের কেরোসিন কি দরে কতটা মিশ্রিত করতে হবে? আচ্ছা, এই 1 ইউনিট এটা কিসে? এটা পেট্রোলের রেশিও 1 ইউনিট, কেরোসিনের রেশিও কত? 2 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু কত লিটার পেট্রোল বলেছে? 15 লিটার পেট্রোল বলেছে। এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 15 লিটার। তাহলে 2 ইউনিট মেশানো হচ্ছে কি? কেরোসিন। 2 ইউনিটের ভ্যালু কত আসবে? 30 লিটার। অর্থাৎ অপশন এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। 30 লিটার কেরোসিন মেশালে তবেই তোমার 20% লাভ হবে, 60 টাকা করে বিক্রি করলো, ঠিক আছে? নেক্সট দেখো 227 কি বলেছে? এক ব্যক্তি কোন স্থানের 36 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? যাচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার স্পিডে, আসছে আবার 45 কিলোমিটার পার আওয়ার স্পিডে। যতটা গেছে ঠিক ততটাই এসছে, অ্যাভারেজ স্পিড আমার কাছ থেকে জানতে চাইছে, ঠিক আছে? যতটা ডিস্টেন্স গেছে ততটাই ডিস্টেন্স এসছে, অর্থাৎ ডিস্টেন্সের রেশিও d1 আর d2 রেশিও যদি দেখি তাহলে 1:1। এবার আমরা কি করি? অ্যাভারেজ স্পিডের জন্য স্পিডের করব এখানে আমরা এলসিএম, ঠিক আছে? কোন স্পিডে গেছে? 36 কিলোমিটার পার আওয়ার আর 45 কিলোমিটার পার আওয়ারে এসছে। 36 আর 45 এর এলসিএম হচ্ছে 180। 5 36 এ 180, 45 4 45 এ 180, অর্থাৎ 180 ইউনিট গেছে, 180 ইউনিট আবার এসছে। 180 গেল, আমরা কি জানি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। অ্যাভারেজ স্পিডের জন্য কি দরকার? অ্যাভারেজ স্পিডের জন্য আমার কি দরকার? অ্যাভারেজ স্পিড কি আসে? ডিস্টেন্স আপন টাইমের। তাহলে 180 গেছে, 180 এসছে, যাওয়ার জন্য সময় লেগেছে 5 ইউনিট, আসার জন্য সময় লেগেছে 4 ইউনিট। এই হচ্ছে তোমার অ্যাভারেজ স্পিড, ঠিক আছে? তাহলে 9 এখানে দেখো 180 ইন্টু 2 ডিভাইডেড ডিভাইডেড বাই 9, 9 দুগুণে 18, 20 দুগুণে 40, এই 40 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তোমার অ্যাভারেজ স্পিড। এই হচ্ছে অপশন সি। নেক্সট 228 দেখো, 228 কি বলেছে? দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেন্টিমিটার এবং 32 সেন্টিমিটার, এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত সেন্টিমিটার? আগে যার 40 সেন্টিমিটার পরিসীমা আর যার 32 সেন্টিমিটার পরিসীমা, তাদের আমি আগে ক্ষেত্রফল দেখে নিই। এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান। দেখো একটা 40 সেন্টিমিটার বলেছে পরিসীমা, ঠিক আছে? 40 সেন্টিমিটার যদি পরিসীমা হয়, এটার পরিসীমা কি? 4টে বাহুর যোগফল। 4 এর ভ্যালু 40, তাহলে এ এক একটা বাহু কত? 10, অর্থাৎ এর ক্ষেত্রফল এরিয়া কত হবে? এর এরিয়া হচ্ছে 10 এর স্কোয়ার 100, 100 বর্গ সেন্টিমিটার। পরের যেটা আছে সেই বর্গক্ষেত্রের পরিসীমা কত বলেছে? সেই বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 32 সেন্টিমিটার। আচ্ছা, এটাকে আমি এই পাশে লিখি। এর বলেছে 32 সেন্টিমিটার পরিসীমা, এর 4b আমি ভাবছি, বাহুগুলোকে b ভাবছি। তাহলে 32 এটা যদি হয় তাহলে b কত? 4 8 32, অর্থাৎ বাহুগুলো কত করে? বাহুগুলো 8 করে। ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে 8 এর স্কোয়ার, 8 8 64।
তাহলে ক্ষেত্রফলের ডিফারেন্স কত? ক্ষেত্রফলের ডিফারেন্স হচ্ছে গিয়ে 36। ঠিক আছে, ক্ষেত্রফলের ডিফারেন্স হয়ে গেল 36। এই এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটা বর্গক্ষেত্র, অর্থাৎ এটা যেটা পার্থক্য সেটা আরেকটা বর্গক্ষেত্র আছে যার বাহুকে আমি ভাবছি সি, সেই সি স্কোয়ারের ভ্যালু 36 বলা আছে। তাহলে সি এর ভ্যালু কত? 6। পরিসীমা কত হবে? বাহু যদি 6 সেন্টিমিটার করে হয়ে যায় তাহলে পরিসীমা কত হবে? 6 × 4 4 6 24 সেন্টিমিটার। এই যে অপশন এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। 228 গেল। নেক্সট দেখো 229 কি বলেছে? একটি যৌথ ব্যবসায় এ 20,000 টাকা এবং বি 30,000 টাকা বিনিয়োগ করে। ব্যবসা চলাকালীন কিছুদিন পর বি 15,000 টাকা তুলে নেয়। বছরের শেষে উভয়েরই লভ্যাংশ সমান হলে বি কতদিন পরে তার টাকা তুলে নিয়েছিল? তোমরা জানো প্রফিট রেশিও কিরকম ভাবে ডিস্ট্রিবিউট হয়? প্রফিট ডিস্ট্রিবিউট হয় তোমার ইনভেস্টমেন্ট আর টাইমের গুণফলের উপরে, কে কতটা ইনভেস্ট করেছে আর কতটা টাইম ধরে করেছে। এখানে দুজন ইনভেস্টার আছে, একটা এ আর একটা বি। এ ইনভেস্ট করছে কত টাকা? 20,000 টাকা। আমি একবারে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম করে দিচ্ছি, তাতে শর্ট হবে। এ 20,000 টাকা ইনভেস্ট করেছে, এ কোথাও পালিয়ে টালিয়ে যায়নি, ওঠেনি, নতুন করে কিছু করেনি, তাহলে 12 মাসের জন্যই এ ইনভেস্ট করেছে। ঠিক আছে, বিটাকে একটু সরিয়ে লিখিয়ে বসে। আর বি এর গল্প কি হয়েছে? বি তো করেছে 30,000 টাকা ইনভেস্ট, কিছুদিন বাদে এখানে বলেছে ব্যবসা চলাকালীন কিছুদিন বাদে বি 15,000 টাকা তুলে নিচ্ছে। 15,000 টাকা যদি 30,000 টাকা থেকে তুলে নেয় থাকলো কত? 15,000 টাকা। আচ্ছা, কতদিন বাদে তুলে নিয়েছে আমরা জানি না। এটা যদি এক্স মাস বাদে তুলে নেয় তাহলে এই টাকাটা 12 - এক্স এত সময়ের জন্য খেটেছে। দেখো তো বোঝা গেছে কিনা? এটা 2 মাসের জন্য খাটলে এটা কত মাসের জন্য? 10 মাসের জন্য। এটা 3 মাসের জন্য খাটলে এটা 9 মাসের জন্য। এটা 5 মাসের জন্য খাটলে এটা 7 মাসের জন্য। এটা এক্স মাসের জন্য খাটলে এটা 12 - এক্স ওই সময়ের জন্য। আচ্ছা, আমরা একবারে ইনভেস্টমেন্ট ইনটু টাইম করে দিয়েছি। রেশিও করার জন্য আমরা এখানেই একবারে কাটাকুটিটা করে রেশিও করে নেব। এই যে 3টে 0, এই 3টে 0, এই 3টে 0 গেল। বোঝা গেছে? 20 30 15 এখানে আছে 5 কমন দেখতে পাচ্ছি। আমি কালারটাকে চেঞ্জ করে নিই। ঠিক আছে, 5 দিয়ে যদি আমি এখানে কাটি 4 × 5 = 20, 5 দিয়ে এখানে কাটলে 5 × 6 = 30, 5 দিয়ে এখানে কাটলে 3 × 5 = 15। তাহলে এটা কত দাঁড়ালো? 4 12 48, আর এটা দাঁড়ালো 6x প্লাস এই তিনটা কিন্তু এর সাথে গুণ আছে। হ্যাঁ, 3 12 36 - 3x। এটাই তাহলে প্রফিটের রেশিও। ওখানে ওরা কোশ্চেনের মধ্যে কি বলেছে যে যদি উভয়ের লভ্যাংশ সমান হয় বছরের শেষে। এখানে 12 মাসের হিসাব কেন হলো? কারণ 1 বছরের কথা বলা হয়েছে। বছর শেষে দুজনের লভ্যাংশ সমান, মানে এই 48 ইউনিট আর এইটা, এই দুটো ইকুয়াল। আমাকে বলে দিয়েছে 48 = কত? 6x + 36 - 3x। একবারে 3x যদি আমি মাইনাস করে দিই তাহলে এখানে 3x থাকছে। 48 থেকে 36 বাদ দিলে এখানে 12, x এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 4। x এর ভ্যালু 4 মানে কি? x ধরেছিলাম কত মাস বাদে বি টাকাটা তুলে নিচ্ছে, তো বি 4 মাস বাদে টাকাটা তুলে নিচ্ছে। বোঝা গেছে? এই যে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার, বি 4 মাস বাদে টাকা তুলে নিচ্ছে। নেক্সট 230 দেখো। 230 কি বলেছে? আকাশ স্কুলের বার্ষিক পরীক্ষায় 24 নম্বরের জন্য ফেল করে। যদি সে 40 নম্বর বেশি পেত তাহলে পাস মার্ক অপেক্ষা 2% বেশি পেত। পরীক্ষায় পাস মার্ক 30% হলে আকাশের প্রাপ্ত নম্বর কত? আচ্ছা, মোট নম্বর জানতে চাইনি, পাস মার্কস কত সেটাও জানতে চাইনি, মানে মার্কসে কত মার্কস সেটা জানতে চাইনি, জানতে চাইছে আকাশ কত পেয়েছে। আচ্ছা, পাস মার্কে কি? পাস মার্ক হচ্ছে গিয়ে 30%। 30% পেলে পাস হতো। এবার আকাশ কি করেছে? 24 নম্বরের জন্য করেছে ফেল। আকাশ কত পেয়েছে আমি জানি না, ধরে নিচ্ছি x নম্বর পেয়েছে। তাহলে x এর সাথে যদি 40 যোগ করতো, ওই x নম্বর পেয়ে কি আকাশ পাস করেছে? না স্যার, পাস তো করেনি। কত নম্বরের জন্য ফেল করেছে? 24। আচ্ছা সরি, এটা হচ্ছে তোমার 24। ঠিক আছে, 40 ভুল করে লিখে দিয়েছি। x নম্বর যদি আকাশ পেয়ে থাকে তার সাথে আরো যদি 24 নম্বর যোগ হয় তবে গিয়ে আকাশ পাস করতো। এবং সেই পাস মার্কসটা কত? 30%। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। বলেছে ও যদি 40 নম্বর বেশি পেত তাহলে ও পাস মার্কের থেকে 2% বেশি পেত। x পেয়েছে 40, যদি বেশি পেত তাহলে পাস মার্কসের থেকে 2% বেশি পেত, মানে পেত কত? 32%। এটা হচ্ছে 2 নম্বর। আমি যদি সিম্পলি ডিফারেন্স করি, আমি একবারই করে দিতে পারতাম, বাট আমি একটুখানি ভাবলাম যে বুঝে নাও ব্যাপারটা। 30% থেকে 32% ডিফারেন্স কত? 2% এর ডিফারেন্স। আর এখানে এখানে x থেকে x + 24 থেকে x + 40, x তো কাটা,
40 থেকে 24 মাইনাস করলে 16 আসে, ঠিক আছে। এখানে 2% ভ্যালু তাহলে কত দাঁড়ালো? 16। এখানে ডিফারেন্স হচ্ছে 16। 2% ভ্যালু যদি 16 হয়, জানতে চাইছে আকাশ কত পেয়েছে। আমি আগে 30% ভ্যালু বার করব, ওখান থেকে 24 মাইনাস করে দেবো, তাহলেই আকাশ পেয়ে যাব। আকাশ তো পাস করেনি, 24-এর জন্য ফেল করেছে। আচ্ছা, 30%-এর ভ্যালু কত আমি দেখো। 2%-এর ভ্যালু 16, তাহলে 1%-এর ভ্যালু কত? 16 ডিভাইডেড বাই 2 মানে 8। তাহলে 30%-এর ভ্যালু কত? 30%-এর ভ্যালু 240। 240 পেলে আকাশ পাস করে যেত, সেটাও পায়নি। কত কম পেয়েছে? 24 কম পেয়েছে। তো 240 থেকে যদি 24 মাইনাস করে দিই তাহলেই তো পেয়ে যাবো 216 পেয়েছে আকাশ। এই যে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগের 80% গতিবেগে চললে নির্দিষ্ট দূরত্ব যেতে 20 মিনিট দেরি হয়। ট্রেনটি তার স্বাভাবিক গতিবেগে কত সময়ে ওই দূরত্ব অতিক্রম করে? আচ্ছা, একটুখানি প্রবলেম কিছু একটা হয়েছিল, ঠিক আছে, আমি দেখে নিলাম। আচ্ছা দেখো তো, একবার দেখো। বলেছে একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগের 80% গতিবেগে চললে নির্দিষ্ট দূরত্ব যেতে 20 মিনিট দেরি হয়। ট্রেনটি তার স্বাভাবিক গতিবেগে কত সময়ে ওই দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা, সূত্র তো আমাদের একটাই, সেটা হচ্ছে গিয়ে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আর কোনো সূত্র আমাদের এখানে নাই। এবারে বলেছে স্বাভাবিক যেটা গতিবেগ তার 80% গতিবেগে, 80%-এর ভ্যালু কত? 80%-এর ভ্যালু হচ্ছে গিয়ে 4/5। কার সাথে তুলনা? স্বাভাবিক গতিবেগের সাথে তুলনা। অর্থাৎ স্বাভাবিক গতিবেগ যদি 5 ইউনিট হয়, ট্রেনটা এখন চলছে কোন গতিবেগে? 4 ইউনিট গতিবেগে। আমি স্পিডের রেশিও দেখো এখানে, স্পিডের এটা স্বাভাবিক আমি লিখছি, ঠিক আছে, হাতের লেখা একটু প্যাঁচানো। আর এটা বর্তমান গতিবেগ, ঠিক আছে। স্বাভাবিক গতিবেগ কত? 5 ইউনিট। এখন কত গতিবেগ নিয়ে চলছে? 4 ইউনিট গতিবেগ নিয়ে চলছে। টাইমের রেশিও তাহলে কি হবে? টাইমের রেশিও উল্টা উল্টি হয়ে যাবে, 4:5 হয়ে যাবে। কেন? কারণ ডিস্টেন্স তো ভাই কনস্ট্যান্ট, ঠিক আছে, বলে দিয়েছে তার ট্রেনটি তার স্বাভাবিক গতিবেগে কত সময়ে ওই দূরত্ব অতিক্রম করবে। ডিস্টেন্স কনস্ট্যান্ট, ডিস্টেন্স কনস্ট্যান্ট হলে স্পিড আর টাইম উল্টা উল্টি চলে। খেয়াল করে দেখো, স্বাভাবিক গতিবেগ আর এটা বর্তমান গতিবেগ। স্বাভাবিক গতিবেগের জন্য টাইম কতটা লাগছে? 4 ইউনিট। এখন তার জন্য কত সময় লাগছে? 5 ইউনিট। ভাই 4 ইউনিট থেকে 5 ইউনিট টাইম বেড়েছে না কমেছে? স্যার টাইম তো বেড়েছে। কত ইউনিট বেড়েছে? 1 ইউনিট বেড়েছে। আর রিয়ালিটিতে কতটা বেশি সময় লাগছে? 20 মিনিট বলেছে দেরি হয়। দেরি হওয়া মানেই তো 20 মিনিট বেশি সময় লাগছে। জিজ্ঞাসা করেছে ট্রেনটি তার স্বাভাবিক গতিবেগে কত সময়ে ওই দূরত্ব অতিক্রম করবে। স্বাভাবিক গতিবেগ কোনটা? এটা। স্বাভাবিক গতিবেগের জন্য টাইম কোনটা? এটা। তাহলে 4 × 20, 4 × 20, 80 মিনিট লাগছে সময়। এটাই হচ্ছে তোমার স্বাভাবিক সময়, দ্যাট ইজ অপশন বি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 232 দেখো। বলেছে একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করেন, কিন্তু ক্রেতাকে প্রতি 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দ্রব্য দেন। ব্যবসায়ী লাভের শতকরা পরিমাণ কত? ব্যবসায়ী বলছে কি মানুষকে যে ভাই আমি ক্রয় মূল্যেই বিক্রি করি। ক্রয় মূল্য মানে যা দাম দিয়ে কিনেছি সেই একই দামে বিক্রি করছি। অর্থাৎ এদের সিপি আর এসপি রেশিও, এই দোকানদার বলছে যে ভাই আমি যা দিয়ে কিনেছি তাই রেশিও আছে 1:1। এবারে দেখো কোয়ান্টিটির রেশিওটা বোঝার চেষ্টা করো। প্রাইস আর কোয়ান্টিটি কিন্তু উল্টা উল্টি চলে। আমি এরকম করে ভাবতে বলি, 1 কেজির পরিবর্তে দিচ্ছে কতটা? 900 গ্রাম। অর্থাৎ এই দোকানদারের কত টাকার জিনিস চলে গেল? এই দোকানদারকে তো 900 গ্রামের জন্য পে করতে হয়েছে। আর সে কাস্টমারের কাছ থেকে কতটার দাম নিয়ে নিচ্ছে? 1000 গ্রামের বা 1 কেজির। বুঝতে পারছো? আমি তোমাকে 900 গ্রাম দিচ্ছি মানে কি, আমার কত টাকার জিনিস চলে গেল? 900 গ্রামের জিনিস যেটা দাম দিয়ে কিনেছিলাম সেই জিনিসটা চলে গেল, তত টাকা চলে গেল। আর আমি তোমার কাছ থেকে নিচ্ছি কত? 1000 গ্রামের দাম, 1 কিলোর দাম। অর্থাৎ আমি যদি কোয়ান্টিটি রেশিও জানতে চাই তাহলে এরকম, 1000 গ্রামের বদলে দিচ্ছি কত? 900 গ্রাম। এটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটি রেশিও। তাহলে প্রাইস রেশিও কি হবে? উল্টা উল্টি। 900 গ্রামের বদলে আমি পাচ্ছি কত? 1000 গ্রামের দাম। এই যে এখানে আমি এখন লিখবো 900 গ্রামের দামের বদলে পাচ্ছি 1000 গ্রামের দাম। আমি বাঁদিক বাঁদিক গুণ, ডান দিক গুণ, 1 এর সাথে গুণ করলে তো আলটিমেটলি এটাই হবে। যদি রেশিও করি তাহলে 00 এখানে চলে গেল। 9 এর জিনিস 10 এ বিক্রি হচ্ছে। এটা কি? এই যে ওই যে সিপিএসপি রেশিও বলে দিয়েছিল 1:1, ক্রয় মূল্যে বিক্রি করা হচ্ছে। আর এটা কোয়ান্টিটি থেকে যে প্রাইসের রেশিও এসছে সেটা। ঠিক আছে, তাহলে 9 এর জিনিস 10 এ বিক্রি হচ্ছে মানে 1 ইউনিটের লাভ হচ্ছে কার উপরে? 9 এর উপরে। পার্সেন্ট করবার জন্য 100% গুণ, 1/9 মানে তোমরা জানো 11.11% এর হয় তোমার আনসার, দ্যাট ইজ অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, এরকম অঙ্ক করেছো তোমরা এর আগে। নেক্সট দেখো।
নেক্সট কি বলেছে, একটি কাজ এ এবং বি একত্রে 6 দিনে, বি এবং সি একত্রে 8 দিনে করতে পারে। কাজটি প্রথমে এ 2 দিন ও পরে বি 5 দিন করার পরে বাকি কাজ সি আবার 10 দিনে শেষ করে। এ একা ওই কাজটি কতদিনে শেষ করতে পারবে? এটা সিম্পলি ওই তোমার ইকুয়েশন বেসিসে যে অঙ্কগুলো থাকে টাইম অ্যান্ড ওয়ার্কের, সেই অঙ্ক এটা। বলেছে এখানে এ প্লাস বি কতদিনে কাজ করে দিতে পারে, এ প্লাস বি 6 দিনে কাজ করে দিতে পারে। ওই সেম কাজ বি আর সি যদি করে তাহলে বি আর সি কতদিনে কাজ করে দিতে পারে, 8 দিনে কাজ করতে পারে। আমি এখান থেকে যদি এ প্লাস বি আর বি প্লাস সি এর যদি আমি রেশিও বার করতে চাই, বি প্লাস সি এর যদি রেশিও বার করতে চাই, তাহলে তোমরা এলসিএমও করতে পারতে। হ্যাঁ, তাহলে এখানে রেশিও কত হবে, 8:6 এর রেশিও হবে, অর্থাৎ 2 4 দুগুণে 8, 3 দুগুণে 6। এ প্লাস বি কত, 4 ইউনিট, বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত বেরোলো, 3 ইউনিট। এখন এই কাজটা তুমি কাকে দিয়ে করাতে চাইছো, এই কাজটা তুমি এ কে দিয়ে করাতে চাইছো, কতদিন লাগবে আমরা জানি না। গল্প কি হয়েছে দেখো, যে কোনো একটা, এটাও টোটাল ওয়ার্ক, এটাও টোটাল ওয়ার্ক, এটাও টোটাল ওয়ার্ক, এইটাও টোটাল ওয়ার্ক, যে কোনো একটা ওয়ার্কের সাথে আমি সমান করব। প্রথমে কি বলেছে, বলেছে এ 2 দিন কাজ করেছে, তাহলে 2 দিনে এ কাজ করেছে কত, 2a পরিমাণ। বি কতদিন কাজ করেছে, 5 দিন, বি 5 দিনে কত, 5b পরিমাণ কাজ করেছে। বাকি কাজ সি কত দিনে করে দিয়েছে, 10 দিনে। 10 দিনে কাজ করলে 10c। কোন কাজ, যেটা কিনা টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক কোনটা, এটা কিংবা এটা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাকে কি দরকার, আমার দরকার সি এর এফিসিয়েন্সি রেশিও, সেটার জন্য এই ঝামেলাটা করতে হচ্ছে। আচ্ছা, এ প্লাস বি আমি এটাকে ধরলাম, এ প্লাস বি যেটা 6 দিনে কাজ করে সেটাই হচ্ছে গিয়ে টোটাল ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এ প্লাস বি এর ভ্যালু কত, 4, 4 ইন্টু 6 মানে কত, 24, ইকুয়ালস টু 2a প্লাস 5b প্লাস 10c। খেয়াল করে দেখো, এর কিন্তু ইন্ডিভিজুয়াল রেশিও নাই, বি এর ইন্ডিভিজুয়াল রেশিও নাই, সি এরও ইন্ডিভিজুয়াল রেশিও নাই। এ প্লাস বি এর আছে, বি প্লাস সি এর আছে। আমাকে ওই রকম ভাবেই কাজ করতে হবে। 2a আর 5b কে আমি কি লিখছি, 2a কে আমি 2a রাখলাম, 5b কে রাখলাম 2b প্লাস 3b। এবার যেহেতু 3b এখানে হয়েছে তাই 10c থেকে আমি এটাকে 3c ভাঙালাম আর এখানে 7c রাখলাম, ঠিক আছে। অঙ্কটা একটু বুদ্ধির, আর কিছুই না। 2 যদি কমন নেই তাহলে এখানে a প্লাস b থাকবে, a প্লাস b এর ভ্যালু কত, 4, তাহলে 4 ইন্টু 2 8, একবারে হয়ে যাবে এটা, বুঝতে পারছো। 2 কমন নিলে a প্লাস বি পড়ে থাকবে, a প্লাস বি এর ভ্যালু 4, প্লাস 3 যদি কমন নেই এই পার্ট থেকে বি প্লাস সি পড়ে থাকবে, বি প্লাস সি এর ভ্যালু কত, 3, 3 এ 3 কত, 9, প্লাস 7c যেমন ছিল তেমনই থাকলো, 24 এখানে আছে, ঠিক আছে। এবার 4 দুগুণে 8, 9 আর 8 17, 17 যদি ওপরে পাঠাই তাহলে 7 আসবে, 7c এর ভ্যালু আসবে 7, অর্থাৎ সি এর ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে 1 ইউনিট। এবার সি এর ভ্যালু যদি আমি 1 ইউনিট পেয়ে যাই তাহলে এখান থেকে দেখো, এবার আমি লিখবো a is to b is to c এর রেশিও। কোথায় লিখি, এখানে লিখি, দেখা যাচ্ছে আশা করি। a is to b is to c এর যদি রেশিও আমি লিখি, c এর ভ্যালু কত, 1, c এর b প্লাস c এর ভ্যালু 3, c এর ভ্যালু 1, তাহলে b এর ভ্যালু কত, 2, ঠিক আছে। b প্লাস c মিলিয়ে 3, c এর ভ্যালু 1 হলে b কত, 2, b এর ভ্যালু 2, a প্লাস b মিলিয়ে 4 হলে a কত, 2, বোঝা গেছে। এবারে বলেছে এই কাজটাই এ কে দিয়ে করালে এ কতদিনে কাজটা করবে, এ কতদিনে কাজ করবে, এ কতদিনে কাজ করবে জানি না। কোন কাজ, যেটা এ প্লাস বি 6 দিনে করে, এটাই টোটাল ওয়ার্ক। এ প্লাস বি যেটা কিনা 6 দিনে কাজ করে। এখন এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি 2 ইউনিট, সেটা এখন আমরা বসাবো। 2 ইউনিটের ভ্যালু এখানে মানে 2 বসালাম, এর জায়গায় 2 ইন্টু এক্স প্লাস ইকুয়ালস টু এ প্লাস বি কত, 4, 4 ইন্টু 6 মানে 24, এক্স এর ভ্যালু 12 দুগুণে 24, 12 দিনে কাজ করে দেবে। এই যে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। জিজ্ঞাসা করেছে এ একা কত দিনে কাজটি করবে, 12 দিনে করতে পারবে, ঠিক আছে। কিছু হিসাব তোমাকে মাথায় করতে হতো, আমি সবটা লিখে লিখে করালাম তাই সময় লাগলো। আর কিছু অঙ্ক স্লাইড ক্যালকুলেটিভ দেয়ই আমাদের, ঠিক আছে, এগুলো সেই অঙ্ক। নেক্সট দেখো 234, আমি এটাকে মুছলাম, তোমরা পজ করে নেবে, ঠিক আছে। 234 কি বলেছে, পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত, 4:1, এবং তাদের বয়সের গুণফল বলেছে 196। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। 4:1 যদি ফাদার আর সানের বয়সের অনুপাত হয় তাহলে ফাদার যদি 4x হয় তাহলে সান কত, x, এদের দুজনের গুণফল কত, 4x স্কোয়ার, সেটার ভ্যালু 196 বছর বলা আছে। x স্কোয়ারের ভ্যালু কত, 4 4 16, 3 4 9 36, 49, x এর ভ্যালু 7, x এর ভ্যালু 7 যদি হয় তাহলে ফাদার কত, 4 7 28, সান কত, সান হচ্ছে 7,
5 বছর পর বয়সের অনুপাত, 5 বছর বাদে দুজনেরই বয়স 5 করে বাড়বে, তাহলে 28 আর 5 কত 33, আর 7 5 12, 3 দিয়ে কাটলে 3 11 33, 3 4 12, 11:4 হচ্ছে তোমার রেশিও, অপশন ডি। এর আগেও বলেছিলাম দিস আর দ্য কালার্স অফ লাইফ, কখনো কিছু জটিল অঙ্ক বা একটু ক্যালকুলেটিভ বেশি আসে, কখনো একদম সহজ চলে আসে, তো আসবেই, উতার চড়াভ আছেই, ঠিক আছে। নেক্সট দেখো 235 কি বলেছে, একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা, সেতুকে অতিক্রম করা মানে কি ট্রেন নিজের দৈর্ঘ্য, আমাদের একটাই ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এটাই সূত্র। আচ্ছা, ডিস্টেন্স কতটা যাচ্ছে, ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে প্লাস 800 মিটারের সেতু অতিক্রম করছে কত সময়ে, কত সময়ে বলেছে এখানে 100 সেকেন্ড টাইমে, ঠিক আছে, এটা 1 নম্বর। দেখো তো সহজ অঙ্ক, অ্যাকচুয়ালি আমি মুখে করে দিতাম, এটা 200 মিটার হবে আনসার, ঠিক আছে। একবার আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। এবার 400 মিটারের একটা সেতু অতিক্রম করছে সেটা 60 সেকেন্ডে, তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস 400 মিটারের সেতু কত সময়ে 60 সেকেন্ডে অতিক্রম করছে, এটা 2 নম্বর। আমি যদি তোমায় জিজ্ঞাসা করি যে এখানে 60 সেকেন্ডের বদলে এখানে 100 সেকেন্ড কেন লাগছে, 60 সেকেন্ড থেকে 100 সেকেন্ড এক্সট্রা কতটা সময় লাগছে, 40 সেকেন্ড এক্সট্রা সময় লাগছে, কেন লাগছে, কারণ এখানে 800 মিটারের যে সেতু আছে সেইটা, মানে এখানে 400 মিটার সেতুর দৈর্ঘ্য বেড়ে গেল, দেখো একটু খেয়াল করে, তার জন্য এখানে সময় কতটা বাড়লো, সময় বাড়লো হচ্ছে গিয়ে 40 সেকেন্ড, অর্থাৎ এই 40 সেকেন্ডেই না ট্রেনটা 400 মিটার যায়, 40 সেকেন্ডে 400 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কতটা যায় 10 মিটার, 1 সেকেন্ডে যেটা যায় সেটাই ট্রেনের স্পিড। জানতে চাইছে ট্রেনটার দৈর্ঘ্য কত, আমি এখান থেকেও ট্রেনের দৈর্ঘ্য বার করতে পারি, এখান থেকেও বার করতে পারি। 60 সেকেন্ডে কতটা যাবে, 1 সেকেন্ডে 10 মিটার গেলে 60 সেকেন্ডে ট্রেন কতটা যাবে, 60 ইন্টু 10 মানে 600 মিটার। দেখো তো বোঝা গেছে কিনা, 600 মিটার যাচ্ছে, 600 মিটারের মধ্যে 400 মিটার যদি ভাই সেতু হয়, এটা তো সেতু, তাহলে বাকি 200 মিটার হচ্ছে তোমার ট্রেনের লেন্থ, ঠিক আছে। এই তো অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। 60 সেকেন্ডে ও যাচ্ছে কতটা 600 মিটার, বোঝা গেছে এটা। 600 মিটারের মধ্যে 400 মিটার তো সেতুরই লেন্থ, বাকি 200 মিটার হচ্ছে তোমার ট্রেনের লেন্থ। এখান থেকেও করতে পারতে, 100 ইন্টু 10 করতে, তাহলে 1000 মিটার, 1000 মিটারের মধ্যে 800 মিটার সেতু, তাহলে 200 মিটার হচ্ছে তোমার ট্রেন, ঠিক আছে। নেক্সট দেখো 236, দেখো 236 বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে, স্থির জলে নৌকার বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার। ভিভি মানে ভেলোসিটি অফ দ্য বোটের ভ্যালু দেওয়া আছে কত 4 কিলোমিটার পার আওয়ার, তোমাকে জানতে চাইছে ভিসি, ঠিক আছে, এইটা কতটা জানতে চাইছে। 3 ঘন্টায় যাচ্ছে নির্দিষ্ট দূরত্ব, কত দূরত্ব আমি জানি না, ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি তাহলে টাইম চলে আসে। আচ্ছা, ডিস্টেন্স কতটা আছে সেটাও আমরা জানি না, স্পিড কি বলেছে, স্রোতের অনুকূলে যাচ্ছে কত 3 ঘন্টা, স্রোতের অনুকূলে কি হয় ভিভি প্লাস ভিসি হয়, সেটার জন্য সময় লাগছে কত 3 ঘন্টা। এখানে ভিভির ভ্যালু 4 দেওয়া আছে, দেখো আমি একবারে এখানটাতে তাহলে ভিভির ভ্যালু লিখবো 4, 4 প্লাস ভিসি এটা দেওয়া আছে, ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু 3 4 12 প্লাস 3 ভিসি, ঠিক আছে, 1 নম্বর দিয়ে রেখে দিলাম। সেকেন্ড কি বলেছে 60 কোথায় গেল, সরি, বলেছে স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে, সেম ডিস্টেন্স আছে, সেম ডিস্টেন্স স্রোতের প্রতিকূলে কি হবে ভিভি মাইনাস ভিসি হবে, ইকুয়ালস টু কত দেওয়া আছে 9 দেওয়া আছে। এখন ভিভির ভ্যালু কত বলা আছে এখানে 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমি একবারে এখানে 4 বসাবো, এই যে 4 বসালাম, তাহলে 4 মাইনাস ভিসি ইকুয়ালস টু 9, ডিস্টেন্স কত দাঁড়াচ্ছে 4 9 36 মাইনাস 9 ভিসি, 1 নম্বর 2 নম্বর, লেফট হ্যান্ড সাইড সমান, তাহলে রাইট হ্যান্ড সাইড সমান হবে, অর্থাৎ 12 প্লাস 3 ভিসি ইকুয়ালস টু কত 36 মাইনাস 9 ভিসি, 9 ভিসি যদি ওপরে পাঠাই তাহলে 12 ভিসির ভ্যালু কত দাঁড়াচ্ছে 24, ভিসির ভ্যালু হচ্ছে তোমার 2 কিলোমিটার পার আওয়ার, কারেন্টের স্পিড হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, এই যে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে কোন টাকার এক নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলে, এটা আসলের হবে, হ্যাঁ আসলে নয়, আসলের 2/5 অংশ হয়, বার্ষিক সুদের হার কত শতাংশ। 5 বছরের সুদটা কি বলেছে আসলের 2/5 অংশ, তুলনা কার সাথে আসলের সাথে, এই যে সুদ বা সিম্পল ইন্টারেস্টটা কি বলেছে
2 এর 5 অংশ কার? প্রিন্সিপালের। অর্থাৎ প্রিন্সিপাল যদি 5 ইউনিট হয় তাহলে সিম্পল ইন্টারেস্ট কত? 2 ইউনিট। আই ইকুয়ালস টু পিআরটি বাই 100 এখন বসাবো। আই কত? সিম্পল ইন্টারেস্ট কত? 2 ইউনিট। পি কত? 5 ইউনিট। আর আমাকে বার করতে হবে টি বলেছে 5 বছরের জন্য, ডিভাইডেড বাই 100। 5 5 25, 4 25 100। আর এর ভ্যালু 4 দুগুণে 8, আর পার্সেন্টের ভ্যালু 8%, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হচ্ছে তোমার 8%। এই যে অপশন ডি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 238 বলেছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:1 হলে তাদের পরিসীমার অনুপাত কত? পরিসীমা কি হয়? 4a, আরেকটার পরিসীমা কি হবে? 4b। আচ্ছা, এদের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, মানে a স্কোয়ার ইস টু বি স্কোয়ার, a স্কোয়ার ইস টু বি স্কোয়ার দেওয়া আছে কত? 16:1। অর্থাৎ এখান থেকে a ইস টু b যদি আমি বার করতে চাই, a ইস টু b এখান থেকে যদি বার করি তাহলে 4 4 16, একে একে 1। আলটিমেটলি 4a ইস টু 4b মানে আবার 4 গুণ হবে, আলটিমেটলি কাটাকুটি করে 4:1ই থাকবে আনসার। রেশিও করলে 4:1, অনুপাত যেহেতু চেয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গ সেন্টিমিটার এবং পরিসীমা 48 সেন্টিমিটার হলে দৈর্ঘ্য এবং প্রস্থ কত সেন্টিমিটার? ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু বি কত বলা আছে? 108, এটা 1 নম্বর দিলাম। পরিসীমা, পরিসীমা মানে কি? 2 ইন্টু এল প্লাস বি হচ্ছে 48, মানে এল প্লাস বি কত হলো? 24। বুঝা গেছে? 2 ইন্টু এল প্লাস বি, তার ভ্যালু যদি 48 হয় বাবা, তাহলে এল প্লাস বি কত? 24। এখন আমি অপশন টেস্ট করব, দৈর্ঘ্য আর প্রস্থ কত। ঠিক আছে, আমি যোগ করে আমার 24 আসতে হবে আর গুণ করে 108 আসতে হবে। যা দেখতে পাচ্ছি এই যে অপশন ডি হবে তোমার কারেক্ট আনসার। 18 আর 6 24, 18 আর 6 108 হয়, বাকি কেউ হয় না। 14 10 140, 20 আর 4 80। ঠিক আছে, 9 15 তোমার কত হয়? 9 10 90, 8 15 120, 9 15 135। ঠিক আছে, নেক্সট 240 দেখো, এটাই আমাদের আজকের লাস্ট অঙ্ক T12 ক্লাসের। বলেছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 5:3। প্রতি মিটারে 7.5 টাকা হিসাবে বেড়া দিতে মোট 3000 টাকা খরচ হলে দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য কত? আচ্ছা ভাই, 7.5 টাকা হিসাবে বেড়া দিতে 3000 টাকা খরচ হচ্ছে, 3000 টাকা মোট খরচ, আর এক মিটারের খরচ কত? 7.5। তাহলে মোট যেটা খরচ হয়েছে সেটাকে যদি আমি 7.5 টাকা দিয়ে ভাগ করি তাহলে টোটাল কত মিটার সেটা আমি পেয়ে যাব। আর বেড়া কোথায় দেওয়া হয়? বেড়া দেওয়া হয় পরিসীমা বরাবর। তো পরিসীমা আমি মধ্য কথা এখান থেকে পেয়ে যাব। 3000 টাকা টোটাল খরচ, আর প্রত্যেক মিটারে 7.5 টাকা করে। 7.5 মানে হচ্ছে গিয়ে তোমার, একবারে কাটবো, চলো এটাকে বোঝাই। 7.5 মানে হচ্ছে গিয়ে 15/2, 15/2, 7.5 টাকা, এটাই। তাহলে মোট এত মিটার, মোট কতটা বেড়া দেওয়া হয়েছে? মোট বেড়া দেওয়া হয়েছে এই যে এটা, মোট বেড়া দেওয়া হয়েছে এই যে এটা। তাহলে এখন যদি আমি কাটাকুটি করি, 2 ওপরে চলে যাবে, 15 দুগুণে 30, 2 2 দুগুণে 4, 400 মিটারের বেড়া দেওয়া হচ্ছে। 15 দুগুণে 30, বুঝতে পারছো? চলো একবার দেখিয়ে দিই। 3000 ইন্টু কত? 2 ডিভাইডেড বাই 15, 15 দুগুণে 30, 200। ঠিক আছে, 200 ইন্টু 2 মানে 400 মিটারের বেড়া দেওয়া হচ্ছে। অর্থাৎ পরিসীমা কি বলা আছে? পরিসীমা বলা আছে 400 মিটার। ঠিক আছে, পরিসীমা মানে 4টে বাহুর যোগফল। আচ্ছা, আমি এই ওপরের পার্টটাকে মুছি, এইটাকে মুছবো না, থাক। ঠিক আছে, এটা মোট থাক। আচ্ছা, ওপরের পার্টটাকে আমি মুছি, এটা আগের অঙ্কের পার্ট। পরিসীমা বলা আছে 400 মিটার। এদের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কি দেওয়া আছে? এল ইস টু বি এর অনুপাত দেওয়া আছে 5:3, অর্থাৎ এটা 5x হলে আর একটা কত? 3x। পরিসীমা তাহলে কত হবে? পরিসীমা হবে 2 ইন্টু 5x প্লাস 3x, এটা। আর যেটার ভ্যালু কত আমরা বার করলাম? 400, এই যে এখান থেকে। ঠিক আছে, তাহলে 5 3 8, 8 দুগুণে 16, 16x এর ভ্যালু এখানে নিয়ে আসে। 16x এর ভ্যালু কত? 400। কি জানতে চাইছে? দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য কত? পার্থক্য 5x আর 3x এর মধ্যে পার্থক্য কত? 5x আর 3x এর মধ্যে পার্থক্য কত? 2x। 16x এর ভ্যালু যদি 400 হয় তাহলে 2x এর ভ্যালু কত আসবে? 2 8 দিয়ে ভাগ হচ্ছে 50 হবে, 50 মিটার। এখানেও 8 দিয়ে ভাগ হবে, একবারে করে নিতে পারবে। ঠিক আছে, 2x এর ভ্যালু 50 মিটার, পার্থক্য হচ্ছে তোমার 50 মিটার। এই হচ্ছে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে T20 সিরিজের আমাদের ক্লাস 12 আজকে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আপকামিং পরীক্ষাগুলো WBP হোক, কেপি হোক, বা যে সমস্ত পরীক্ষা আছে তোমার CGL CHSL হোক, সবগুলো পরীক্ষার জন্য এই সিরিজটা অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট। সবাই ভালোভাবে প্র্যাকটিস করো, আর আশা করব যে যদি সিরিজটা ভালো লাগে তাহলে তোমরা
এটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। কত মিনিট হয়ে গেল?